আসসালামু আলাইকুম। দুপুর 12টার সংবাদে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। বাংলা ইনসাইড নিউজের পক্ষ থেকে আমি তানিয়া আক্তার আফরিন আপনাদের সঙ্গে আছি। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। সবার প্রথমে জানাবো বন্যা বিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ। এবার জানাবো বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন। আরও জানাবো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়। সর্বশেষ জানাবো মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার 1100 বছরের ইসলামী ঐতিহ্য। বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। ভয়াবহ এই পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নেপালের শত শত মানুষ নিখোঁজ রয়েছে, পর্যটক সহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সংবাদ জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি জানিয়েছে। বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধারও কামনা করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এদিকে নেপালের নেপালবাসীর সংহতি পুনর্ব্যক্ত করে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানালো বাংলাদেশ। এবার জানাবো বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার বিকেল 3টা থেকে এই অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া সহ কয়েকটি বিল তোলার কথা রয়েছে। পাশাপাশি চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সংসদে আলোচনা হতে পারে। অধিবেশনকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। ফলে তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আরও জানাবো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে কোনো অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম। যে কোনো আন্দোলন সংগ্রামেও তিনি প্রধান অনুপ্রেরণা। রুহুল কবির রিজভী আরও বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান, নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়। দ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যা তৎকালীন সময়ে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর 5 দশক পরও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কবিতা ও গান বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। শৈশব থেকে কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। তবে দারিদ্র্যের কাছে পরাজিত হননি, বরং সৃষ্টি করেছেন কালজয়ী কবিতা, গান, হামদ, নাত, গজল, নাটক ও শ্যামাসঙ্গীত। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নজরুলের পদচারণা ছিল না। তার সৃষ্টিশীলতার সময়কাল ছিল মাত্র 30 বছর। অল্প এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সৃষ্টি। নজরুলের কবিতা
কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষের মনে নবজাগরণ সৃষ্টি করেছিল। শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছিল তার সৃষ্টি। সাহিত্য চর্চার পাশাপাশি মানব মুক্তির প্রত্যাশায় তিনি সংগ্রামেও যুক্ত হয়েছিলেন। কবি নজরুলের ভাষায়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। রাভিল গায়নুদ্দিন বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক, তাতারস্থান প্রজাতন্ত্রের কর্মকর্তারা এবং রুশ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। এতে রাশিয়ায় কোরআন প্রচারের ইতিহাস, লেখার সংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্য, অলংকার ও কারুশিল্প এবং দেশটির বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের চারুকলা তুলে ধরা হয়েছে। শেখ রাভিল গায়নুদ্দিন বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ভলগা অঞ্চল, ককেশাস ও সাইবেরিয়া সহ রাশিয়ার বিভিন্ন এলাকার মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এইসব নিদর্শনে রুশ মুসলিম সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিফলিত হয়েছে। তাতারস্থানের সংস্কৃতি মন্ত্রী ইরাদা আইউপোভা প্রদর্শনী আয়োজনের প্রশংসা করেন। মস্কোর জাতীয় নীতি ও আঞ্চলিক সম্পর্ক বিভাগের উপপ্রধান কনস্টান্তিন ব্লাসেনভ রাজধানীর সাংস্কৃতিক পরিমণ্ডল গঠনে মুসলমানদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মস্কো সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে রাশিয়ায় ইসলাম ও মুসলমানদের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপস্থিতি তুলে ধরা হচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। আরও সর্বশেষ খবর পেতে বাংলা ইনসাইড নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। নিউজটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাংলা ইনসাইড নিউজের পক্ষ থেকে আমি তানিয়া আক্তার আফরিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।